গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু পৃথিবীর যে ক্ষুদ্রতম মহাদেশ তার নাম কি? ওশিয়ানিয়া। ভেরি গুড। সেই ওশিয়ানিয়া সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। ইতিমধ্যেই আমরা কোন কোন বিষয় সম্পর্কে জেনেছি তোমাদের মনে আছে? বলো তো। ভেরি গুড। ওশিয়ানিয়া এক নজরে আমরা ওশিয়ানিয়ার অভিযান দেখেছি, তাই না? এছাড়া ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ, ওশেনিয়ার ভূপ্রাকৃতিক যে অঞ্চলগুলো রয়েছে যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং আমরা ওশেনিয়ার নদ-নদী আর ওশেনিয়ার যে জলবায়ু অঞ্চল রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে জেনে এসেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ওশেনিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ ও মারে-ডার্লিং যে অববাহিকা রয়েছে সেই সম্পর্কে। প্রথমে আমরা ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানবো। তারপরে আমরা মারে-ডার্লিং অববাহিকায় রয়েছে। ওশেনিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ভেরি গুড, মারে-ডার্লিং নদী। সেই মারে-ডার্লিং কোন অববাহিকা অঞ্চলের মধ্যে দিয়ে অবস্থান করছে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে গত ক্লাসের পড়া দেখি তোমাদের কেমন মনে আছে। প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। বলতো, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? ভেরি গুড, এশিয়া মহাদেশ। এবং ক্ষুদ্রতম যে মহাদেশ সেই মহাদেশটির নাম কিন্তু হলো ওশিয়ানিয়া মহাদেশ। এই ওশিয়ানিয়া মহাদেশ কিন্তু অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। কতগুলি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে বলতো ওশিয়ানিয়া মহাদেশ? বাহ, খুব ভালো বলেছো। প্রায় 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে কিন্তু ওশিয়ানিয়া মহাদেশ গঠিত হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো, দ্বীপ রয়েছে মানে চারিদিকে কিন্তু মহাদেশটার সমুদ্র মহাসাগর কিন্তু চারিদিক দিয়ে ঘেরা। এই যে ওশেনিয়া মহাদেশ, এই ওশেনিয়া মহাদেশে কিন্তু জনসংখ্যা অত্যাধিক কম। প্রায় কতজন মানুষ বলতো ওশেনিয়া মহাদেশে বসবাস করে? বাহ, খুব ভালো বলেছো যে প্রায় 3.5 কোটি মানুষ কিন্তু ওশেনিয়া মহাদেশে বসবাস করে, তাই তো? দেখো, আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু প্রায় 10 কোটি মানুষ বসবাস করে। তাহলে একটা রাজ্যেই প্রায় 10 কোটি মানুষ বসবাস করছে। আর সমগ্র একটা মহাদেশ, সেখানে কিন্তু খুবই কম, প্রায় 3.5 কোটি মানুষ বসবাস করে থাকে। বিচিত্র সব প্রাণী এবং উদ্ভিদের বসবাস কিন্তু এই ওশেনিয়া মহাদেশ। এমন অনেক প্রাণী আছে যে প্রাণীগুলো কিন্তু কেবলমাত্র ওশেনিয়া মহাদেশেই লক্ষ্য করা যায়। পৃথিবীর অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য মহাদেশে কিন্তু এই প্রাণীগুলো লক্ষ্য করা যায় না। তোমরা আমাকে বলো তো কোন কোন প্রাণী লক্ষ্য করা যায় ওশেনিয়া মহাদেশে? ক্যাঙ্গারু। ভেরি গুড। এছাড়া আর কি রয়েছে? হংসচঞ্চু, তাই না? এছাড়া রয়েছে কোয়ালা, যেটাকে আমরা কি বলছি না, ছোট ভাল্লুক। এরপরে রয়েছে এমু পাখি, যে পাখি উড়তে পারে না তাকে কি বলা হয়? এমু পাখি। এছাড়া কিন্তু রয়েছে কিউই পাখি, যে পাখির কিন্তু ডানা নেই, তাই তো? এবারে এই ওশেনিয়া মহাদেশের একটি বিখ্যাত উদ্ভিদ হলো ইউক্যালিপটাস। এই ইউক্যালিপটাস গাছের জন্ম কিন্তু এই ওশেনিয়া মহাদেশে। মহাদেশটার আয়তন ক্ষুদ্র এবং জনসংখ্যাও ক্ষুদ্র। বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগ সেগুলো কিন্তু লেগে থাকে এই মহাদেশে, ঠিক আছে? এবং এখানকার অর্থনীতি কিন্তু একটি বিষয়ের উপরে নির্ভরশীল। তোমরা আমাকে বলো তো ওশেনিয়া মহাদেশের অর্থনীতি কার উপরে নির্ভরশীল? ভেরি গুড, পর্যটন শিল্পের উপরে কিন্তু মূলত ওশেনিয়া মহাদেশে এই যে অর্থনীতি সেটা নির্ভর করে। বছরে প্রায় 1,20,00,000 মানুষ কিন্তু ওশেনিয়ার বিভিন্ন দেশে ভ্রমণের উদ্দেশ্যে আসে। সেখান থেকেই কিন্তু এই মহাদেশের যথেষ্ট ইনকাম হয়ে থাকে। এছাড়া এই মহাদেশের আরো একটি বৈশিষ্ট্য কি বলতো, যে মৌসুমী জলবায়ুর যে দেশগুলো রয়েছে তার ঠিক বিপরীত অবস্থান লক্ষ্য করা যায়। যেমন আমাদের এখানে জুন জুলাই মাসে গরম পড়ে, কিন্তু ওশেনিয়া মহাদেশে কিন্তু জুন জুলাই মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে। আবার আমাদের এখানে যখন জানুয়ারি বা ডিসেম্বর মাসে খুব ঠান্ডা পড়ে, তখন আবার ওশেনিয়া মহাদেশে কিন্তু গরম পড়ে। অর্থাৎ উল্টো যে লক্ষণটা সেটা লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে বলতো ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড, পাপুয়া নিউগিনির মাউন্ট
উইলহেলাম কিন্তু হলো ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। আমাদের এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলতো? বাহ, খুব ভালো বলেছো যে আমাদের এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কিন্তু মাউন্ট এভারেস্ট, যেটা হিমালয় পর্বতমালার একটি অন্তর্গত পর্বত শৃঙ্গ। এবারে বলতো যে ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? মারে ও ডার্লিং নদী, তাই না? এই মারে আর ডার্লিং দুটি কিন্তু আলাদা নদী, একসাথে মিশিত হয়ে বা মিলিত হয়ে কিন্তু তার নাম হয়েছে মারে ডার্লিং নদী। ওশেনিয়া মহাদেশে সার্বভৌম দেশের সংখ্যা 14টি হচ্ছে নির্ভরশীল অঞ্চল এবং 21টি কিন্তু অঞ্চল হচ্ছে অনির্ভরশীল। এই ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম কি বলতো? বাহ, একদমই ঠিক বলেছো যে অস্ট্রেলিয়া কিন্তু হলো ওশেনিয়ার বৃহত্তম দেশ, এবং ওশেনিয়া মহাদেশের যে ক্ষুদ্রতম যে দেশ তার নাম কি? নাউরু, তাই তো? তাহলে নাউরু হলো ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ। ওশেনিয়া মহাদেশে প্রায় 28টি ভাষায় কিন্তু মানুষ কথা বলে। এখানকার প্রধান প্রধান যে শহরগুলি রয়েছে সেগুলো কি কি তোমাদের মনে আছে? অস্ট্রেলিয়ার কতগুলি বিখ্যাত শহর কিন্তু রয়েছে এই ওশেনিয়া মহাদেশের মধ্যেই, যেমন মেলবোর্ন, সিডনি, এরপর হচ্ছে পার্থ, অ্যাডিলেড, ক্যানবেরা, এছাড়া আর কি রয়েছে অন্যান্য স্থানে অস্ট্রেলিয়া বাদ দিয়ে? যেমন অকল্যান্ড রয়েছে নিউজিল্যান্ডে, ওয়েলিংটন রয়েছে নিউজিল্যান্ডে, ইত্যাদি কিন্তু ওশেনিয়া মহাদেশের বিখ্যাত বিখ্যাত সব শহর। আচ্ছা, এই যে ওশেনিয়া মহাদেশ অভিযান, এই অভিযান কিন্তু প্রথম করেছিলেন কারা বলতো? 1644 খ্রিস্টাব্দে ডাচ নাবিক এবেল তানসেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিজি উপদ্বীপে কিন্তু পৌঁছেছিলেন। এরপর 1970 সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন যে দ্বীপ সেখানে কিন্তু প্রথম পা রেখেছিলেন, তাই তো? আচ্ছা, এগুলো তোমরা সব গত ক্লাসে জেনে এসেছো। বলতো ওশেনিয়ার আঞ্চলিক বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। সেই 4টি ভাগ কি কি? ভেরি গুড, অস্ট্রেলেশিয়া, যেখানে কিন্তু রয়েছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। এরপরে রয়েছে কি না মেলানেশিয়া, যেখানে ফিজি, সলোমন, নরফোক ইত্যাদি দেশগুলি রয়েছে। গায়ের রং কালো হওয়ার জন্যই কিন্তু এই অঞ্চলের নাম হয়েছে কি বলতো? মেলানেশিয়া। মাইক্রোনেশিয়া কথার অর্থ কি? ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্রতম যে দ্বীপগুলো বা দেশগুলো রয়েছে সেইগুলো অঞ্চলের মধ্যে পড়ছে কি মাইক্রোনেশিয়া অঞ্চল। এবং লাস্ট যে ভাগটা রয়েছে সেটা ওশেনিয়ার একেবারে পূর্ব দিকে রয়েছে কি না পলিনেশিয়া অঞ্চল। এই 4টি ভাগে কিন্তু মূলত ওশেনিয়ার যে আঞ্চলিক বিভাগ তাকে ভাগ করা যায়। এরপর আমরা পড়েছিলাম ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ওশেনিয়ার, তার মধ্যে আমরা প্রথমেই দেখেছিলাম যে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি, যাকে কয় ভাগে ভাগ করা যায়? একেও কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। কি কি বলো? পূর্ব দিকে কি রয়েছে? পূর্ব দিকে রয়েছে উচ্চভূমি। পশ্চিম দিকে কি রয়েছে? পশ্চিম দিকে রয়েছে মালভূমি অঞ্চল। মধ্যভাগে কি রয়েছে? মধ্যভাগে কিন্তু রয়েছে সমভূমি অঞ্চল এবং অস্ট্রেলিয়ার চারপাশে কিন্তু রয়েছে উপকূলবর্তী অঞ্চল। এই 4টি ভাগে কিন্তু মূলত অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিকে ভাগ করা যায়। বলতো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড, মাউন্ট কোসিয়াসকো হলো কিন্তু অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, অস্ট্রেলিয়ায় কিন্তু একটি প্রাচীন ভঙ্গিল পর্বত লক্ষ্য করা যায়। তোমরা নিশ্চয়ই প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে জানো? জানো, তাহলে বলো তো উদাহরণ কি? গ্রেট ডিভাইডিং রেঞ্জ হলো অস্ট্রেলিয়ার একটি ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এছাড়া অস্ট্রেলিয়ার যে পশ্চিমের মালভূমি অঞ্চল রয়েছে সেটি কিন্তু প্রায় অস্ট্রেলিয়ার অর্ধেকটা অংশ জুড়ে অবস্থান করছে। তাহলে অস্ট্রেলিয়া কিন্তু পুরো অর্ধেকটা অংশই মালভূমি অঞ্চল। এখানে বেশি লোকজন বসবাস করে না। এখানে বিখ্যাত একটা দর্শনীয় স্থান রয়েছে যার নাম কিন্তু হলো আয়ার রক। এই আয়ার রক কি তোমরাই বলো? ভেরি গুড, লাল স্যান্ডস্টোন শিলায় গঠিত এক ধরনের শিলা, যেটা কিন্তু দিনের বিভিন্ন সময় সূর্যালোকের সাথে খাপ খাইয়ে বিভিন্ন রঙের হয়ে থাকে। যেমন সেটা বেগুনি হয়ে থাকে, কখনো কখনো সেটা হলদে বা লালচে কালারও কিন্তু হয়ে থাকে। এটাকে কি বলা হয়? আয়ার রক বলা হয়। মধ্যভাগের সমভূমিতে কিন্তু অস্ট্রেলিয়ার সব থেকে বেশি মানুষ বসবাস করে।
ঠিক আছে? কারণ এই সমভূমি অঞ্চলেই কিন্তু রয়েছে, মধ্যভাগের সমভূমি অঞ্চলে রয়েছে মারা ডার্লিং অববাহিকা, যেটা কিন্তু আজকে আমরা পড়বো। সেই মারা ডার্লিং অববাহিকায় অসংখ্য মানুষ বসবাস করে, কারণ সেখানে নদ নদী রয়েছে, জীবিকা ধারণের উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এবং উপকূলের সমভূমি অঞ্চল কোথায় রয়েছে অস্ট্রেলিয়ার? অস্ট্রেলিয়ার চারিদিকেই কিন্তু উপকূলের সমভূমি। কারণ কি? অস্ট্রেলিয়ার চারিদিকেই কিন্তু সাগর বা মহাসাগর দ্বারা ঘেরা, তাই তো? খুব সংকীর্ণ উপকূলের সমভূমি অঞ্চল রয়েছে। এই উপকূলের সমভূমির কিছুটা দূরত্বে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। সেই পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি বলতো? ভেরি গুড, গ্রেট বেরিয়ার রিফ। এর নামকরণ কেন হয়েছে এরকম বলতো? কারণ জাহাজ চলাচলে কিন্তু এই স্থানে খুব অসুবিধাজনক, তাই এর নামকরণ করা হয়েছে গ্রেট বেরিয়ার রিফ। নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গের নাম কি বলতো স্টুডেন্ট? মাউন্ট কুক। আল্পস পর্বতশ্রেণীর যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কুক হলো নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। নিউজিল্যান্ডের একটি বিখ্যাত সমভূমি অঞ্চল রয়েছে, সেই সমভূমি অঞ্চলের নাম কি? বা ক্যান্টারবেরি সমভূমি হলো নিউজিল্যান্ডের একটি বিখ্যাত সমভূমি। আচ্ছা, এছাড়া নিউজিল্যান্ডে কিন্তু অনেকগুলো নদ নদী রয়েছে, সেগুলো আমরা পড়েছিলাম। অস্ট্রেলিয়ার নদ নদী রয়েছে, অর্থাৎ ওশেনিয়ার নদ নদী সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম, তাই তো? ওশেনিয়ার প্রধান নদী তোমরা আগেই জেনেছো, মারা ডার্লিং নদী। বলতো এই মারা ডার্লিং নদীর মোহনা কোথায় পৌঁছেছে বা কোথায় শেষ হয়েছে? ভেরি গুড, এনকাউন্টার উপসাগর হলো মারা ডার্লিং নদীর মোহনা। এবারে আর কোন কোন নদী এই অস্ট্রেলিয়াতে দেখা যায়? দেখো, হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, এইসব নদীগুলো কিন্তু অস্ট্রেলিয়াতে রয়েছে। নিউজিল্যান্ডের প্রধান যে নদী তার নাম কি? ওয়াইটাকি নদী। এটি বেনমোর হ্রদ থেকে সৃষ্টি হয়েছে এবং পতিত হয়েছে কোথায়? না, প্রশান্ত মহাসাগরে। এই ওয়াইটাকি নদী হলো নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী। এছাড়া পাপুয়া নিউগিনিতেও কিন্তু একটি বিখ্যাত নদী রয়েছে, তার নাম কি? ফ্লাই নদী রয়েছে পাপুয়া নিউগিনিতে। আচ্ছা, নিউজিল্যান্ডে অসংখ্য হ্রদ এবং অস্ট্রেলিয়াতে অসংখ্য হ্রদ রয়েছে, যেমন তোমার আয়ার হ্রদ, তারপরে টরেন্টস হ্রদ, এগুলো অস্ট্রেলিয়াতে অবস্থান করছে। নিউজিল্যান্ডেও প্রচুর হ্রদ রয়েছে। এর মধ্যে সব থেকে বৃহত্তম যে হ্রদ নিউজিল্যান্ডের তার নাম কি বলতো? ভেরি গুড, তাউপো হলো কিন্তু নিউজিল্যান্ডের বৃহত্তম হ্রদ। আচ্ছা, এরপর আমরা কি পড়েছিলাম না, সরি, যে ওশেনিয়ার জলবায়ু অঞ্চল। দেখো, ওশেনিয়ার জলবায়ু অঞ্চল অনেক রকম জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। হুম, সেখানে যেমন নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ও তারপরে ভূমধ্যসাগরীয় জলবায়ু, ব্রিটিশ জলবায়ু, ও নাতিশীতোষ্ণ জলবায়ু, অনেক রকম জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। আমরা গত ক্লাসে ঠিক এই অবধি আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদ। দেখো, এই জলবায়ুর উপর নির্ভর করেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? যে মানুষের সাহায্য ছাড়া যে উদ্ভিদ একা একা বেড়ে ওঠে তাকে আমরা কি বলবো? স্বাভাবিক উদ্ভিদ। তাহলে মানুষের সাহায্য ছাড়া পরিবেশের যে জলবায়ু রয়েছে সেই জলবায়ুর উপর নির্ভর করে কিন্তু গাছপালাগুলি বেড়ে ওঠে। কেমন ভাবে? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। দেখো, যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে কিন্তু নিরক্ষীয় অঞ্চল, সেখানে কিন্তু চিরসবুজ উদ্ভিদ লক্ষ্য করা যাবে। আবার যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে কি হবে? সেখানে কাঁটা জাতীয় বা গুল্ম জাতীয় গাছ লক্ষ্য করা যাবে। এছাড়া ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ছিল, সেখানে একরকম উদ্ভিদ জন্মায়। নাতিশীতোষ্ণ অরণ্য ছিল, সেখানে আরো একরকম উদ্ভিদ জন্মায়। এই যে জলবায়ু অঞ্চল, সেই জলবায়ু অঞ্চলের ভিত্তি করেই কিন্তু ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদ বেড়ে ওঠে। দেখো, জলবায়ুর তারতম্যের কারণে ওশেনিয়ার বিভিন্ন অঞ্চলে বনভূমির পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে ওশেনিয়ার বিভিন্ন অঞ্চলে বনভূমির মধ্যে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। সেই পার্থক্যের উপর ভিত্তি করে ওশেনিয়ার জলবায়ুকে মূলত ৭টি প্রধান ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? ৭টি প্রধান ভাগে ভাগ করা যায়। সেই ৭টি ভাগ কি কি? ১ নম্বর যে ভাগটা সেটা হলো ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। চিরহরিৎ অরণ্য, সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, তাই তো? এগুলো আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রথমে শুধু নামগুলো এবং জায়গাগুলো জেনে রাখো। দেখো, ১ নম্বর হলো ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। তাহলে এই অংশগুলো যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু চিরহরিৎ লক্ষ্য করা যায়। ২ নম্বর কি রয়েছে? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য।
পর্ণমোচী অরণ্য কোথায় লক্ষ্য করা যায় বলতো? ভেরি গুড, মৌসুমী জলবায়ু অঞ্চলে এই ক্রান্তীয় পর্ণমোচী লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে স্থানগুলো রয়েছে দেখো, অস্ট্রেলিয়ার একেবারে উত্তর দিকে যে স্থানগুলো রয়েছে সেখানে মৌসুমী জলবায়ুর জন্য পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। অর্থাৎ বছরের নির্দিষ্ট সময়ে গাছ কিন্তু তার পাতা ঝরিয়ে দেয়। ৩ নম্বর কি রয়েছে? নাতিশীতোষ্ণ অঞ্চল। না শীত না উষ্ণ, সেটাকে আমরা কি বলছি? নাতিশীতোষ্ণ অরণ্য। দেখো এই অংশে কিন্তু নাতিশীতোষ্ণ অরণ্য লক্ষ্য করা যায়। ৪ নম্বর কি রয়েছে? ক্রান্তীয় তৃণভূমি। দেখো এই যে অংশটা ক্রান্তীয় তৃণভূমি, মধ্যভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু এই ক্রান্তীয় তৃণভূমি অরণ্য লক্ষ্য করা যায়। ৫ নম্বর রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। দেখো নাতিশীতোষ্ণ অরণ্য ছিল এবং ৫ নম্বর কি? নাতিশীতোষ্ণ তৃণভূমি। দেখো এই অংশটাই কিন্তু নাতিশীতোষ্ণ তৃণভূমির অন্তর্গত। ৬ নম্বর কি রয়েছে? মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ তোমরা নিশ্চয়ই জানো যে কাঁটা জাতীয় গাছ জন্মায়। সেটা কোনটা হবে বলতো? অস্ট্রেলিয়ার তোমরা ভূপ্রকৃতি তো পড়েছো, তাহলে মরু উদ্ভিদ কোন স্থানে হবে? ভেরি গুড, পশ্চিমের যে মালভূমি অঞ্চল রয়েছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, সেই স্থানে কিন্তু মরু উদ্ভিদ জন্মায়। দেখো এই যে অংশটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই মরু উদ্ভিদ লক্ষ্য করা যায়। এবং লাস্ট রয়েছে দেখো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ কোনগুলো? দেখো এইগুলো, এই অংশগুলো। ভূমধ্যসাগরীয় উদ্ভিদের প্রধান উদ্ভিদ কি বলতো তোমরা? তো জলবায়ু অঞ্চল পড়ে এসছো আগে। ভেরি গুড, জলপাই হলো কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ। আচ্ছা, আমরা কিন্তু এক একটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো এবার। দেখো প্রথমে রয়েছে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন কোন স্থানে লক্ষ্য করা যায়? দেখো মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া আর পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে কিন্তু এই উষ্ণতা এবং আর্দ্রতা বেশি হওয়ার জন্য কি হয় না, বৃষ্টিপাতের পরিমাণ বেশি, ফলে চিরহরিৎ বনভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। কোন কোন উদ্ভিদ জন্মায়? যেখানে কিন্তু মেহগিনি, পাম, এবনি প্রভৃতি গাছ জন্মায়। দেখো এই যে চিরহরিৎ অরণ্য, অর্থাৎ বছরের বেশিরভাগ সময় কিন্তু উদ্ভিদ সবুজ থাকে। এখানে তাপমাত্রা খুব বেশি হেরফের হয় না। আমরা নিরক্ষ জলবায়ুর উষ্ণতা পড়েছিলাম তো, যে গড় 28°C তাপমাত্রা থাকে নিরক্ষ জলবায়ু অঞ্চলে। ফলে এখানে তাপমাত্রা কিন্তু তেমন হেরফের হয় না। বছরে এই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব বেশি, প্রায় 200 সেমির বেশি কিন্তু বছরে এই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে বৃষ্টিপাত হয়। কোন কোন গাছ জন্মায়? মেহগিনি, পাম, এবনি এইসব গাছ কিন্তু নিরক্ষীয় বা চিরহরিৎ অরণ্যে লক্ষ্য করা যায়। আচ্ছা, এই যে এই অংশটা মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া আর কি ছিল? মেলানেশিয়া, এই অংশগুলোই কিন্তু লক্ষ্য করা যায়। আর এই অংশটার নাম কি বলতো? টোটাল এই অংশটার নাম অস্ট্রেলেশিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, তাই তো? ভেরি গুড। 2 নম্বর দেখো কি রয়েছে? রয়েছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায়। তাহলে কোন অংশ পর্ণমোচী অরণ্য লক্ষ্য করা যায়? উত্তর ও উত্তর পূর্বের এই অংশটুকু দেখো পর্ণমোচী উদ্ভিদের অরণ্য। আমাদের ভারতবর্ষে কিন্তু এই মৌসুমী জলবায়ুর জন্য পর্ণমোচী বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায়। অস্ট্রেলিয়া সেটা উত্তর পূর্ব অংশে দেখা যায়। কি কি উদ্ভিদ জন্মায়? পাম, বাচ, সিডার, বাঁশ ইত্যাদি গাছ কিন্তু এখানে এই পর্ণমোচীর অরণ্যে প্রধান প্রধান উদ্ভিদ। দেখো এই যে পাম গাছ, লক্ষ্য করেছো? তাহলে আমরা কি কি পড়লাম? ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য যেটা নিরক্ষীয় জলবায়ুর জন্য হয়, আর ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য যেটা কিন্তু মৌসুমী জলবায়ুর দ্বারা হয়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 3 নম্বর নাতিশীতোষ্ণ অরণ্য। পূর্ব অস্ট্রেলিয়ার তাসমানিয়া আর নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ লক্ষ্য করা যায়। তাহলে নিউজিল্যান্ডে কোথায় রয়েছে? নিউজিল্যান্ড বলো তো এখানে এই ম্যাপে। এটা তো অস্ট্রেলিয়া, তাহলে নিউজিল্যান্ড কোনটা? ভেরি গুড, এই অংশটা কিন্তু হলো নিউজিল্যান্ড। তাহলে এই নিউজিল্যান্ডে তাসমানিয়া, সরি, অস্ট্রেলিয়ার তাসমানিয়া এবং নিউজিল্যান্ডে কিন্তু নাতিশীতোষ্ণ অরণ্য লক্ষ্য করা যায়। নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ এখানে দেখা যায়। এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয়, যেমন কি ওক, ম্যাপল, পপুলার, এম এখানকার প্রধান প্রধান
উদ্ভিদ। এই যে তোমরা একটা গাছ দেখছো, এটা কি গাছ বলতে পারবে? এটা কিন্তু হলো ওক গাছ, যেটা নাতিশীতোষ্ণ অরণ্যে লক্ষ্য করা যায়। এরপরে দেখো রয়েছে 4 নাতিশীতোষ্ণ তৃণভূমি। নাতিশীতোষ্ণ অরণ্য কি কি গাছ এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি। তৃণভূমি অর্থাৎ ঘাস জাতীয় যে বনভূমি লক্ষ্য করা যায়। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারডার্লিং অববাহিকার ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি অঞ্চল দেখা যায়। তাহলে ম্যাপে কোন জায়গাটা? এই যে এই অংশটা, গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে, তাই তো, যেটা মারডার্লিং নদীর অববাহিকা অঞ্চল, সেখানে প্রচুর পরিমাণে তৃণভূমি লক্ষ্য করা যায়। একে কিন্তু কি বলা হয় বলতো? ডাউন্স নামে পরিচিত। তাহলে খুব গুরুত্বপূর্ণ, ডাউন্স কি না, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের যে তৃণগুলি জন্মায় সেগুলোকে আমরা কি বলবো? ডাউন্স। দেখো এই যে তৃণভূমি এরকম ভাবে জন্মাচ্ছে, তৃণভূমি ভালো জন্মালে সেখানে কিন্তু কৃষিকাজের বদলে পশুপালনটা ভালো হবে, তাই না? কারণ পশুদের প্রধান খাদ্য তৃণ। তাই এই নাতিশীতোষ্ণ অঞ্চল কিন্তু পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত একটি স্থান, এটাও তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 5 নম্বর, ক্রান্তীয় তৃণভূমি। অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই যে অঞ্চল, সেটা পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট, যে পার্কল্যান্ড সাভানা কি, অস্ট্রেলিয়ার কোন অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত? না, অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কিন্তু এই পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত, অর্থাৎ এই অংশটা কিন্তু পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। মাঝে মাঝে এখানে এই দেখো রয়েছে কি গাছ, এটা ইউক্যালিপটাস গাছ। এছাড়া জুরা জাতীয় গাছ কিন্তু অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। 6 নম্বর, মরু উদ্ভিদ। অস্ট্রেলিয়ার মরু উদ্ভিদ তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চল রয়েছে, যেখানটা কিন্তু প্রায় অস্ট্রেলিয়ার 50% অঞ্চল জুড়ে অবস্থান করছে। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখানে কম। আমরা জলবায়ু অঞ্চলে পড়েছিলাম না যে অস্ট্রেলিয়ার যে মরু অঞ্চল বা পশ্চিমের যে মালভূমি অঞ্চল, সেখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি এরকম। তাহলে সেখানে কি হবে? মরু উদ্ভিদের জন্মাবে। সেই মরু উদ্ভিদগুলো কি কি? বৃষ্টিপাতের অভাবের জন্য এখানে ক্যাকটাস, মালাগার, লবণাম্বু বা লবণাম্বু যে ঝোপঝাড় রয়েছে, সেই ঝোপঝাড় জাতীয় কিন্তু উদ্ভিদ এই মরু উদ্ভিদে লক্ষ্য করা যায়। দেখো এই যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়, যাদের কাঁটা কিন্তু বাইরে বেরিয়ে থাকে। দেখো এই যে অস্ট্রেলিয়া দেশটি রয়েছে, সেই অস্ট্রেলিয়া দেশের প্রায় 50% অঞ্চল জুড়েই কিন্তু এই মরু উদ্ভিদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 7 নম্বর, কি না, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ কি? অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে পার্ক অ্যাডিলেডে অঞ্চলে এই ধরনের উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়। এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি না, পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়। এর ফলে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো হলো জারা, কারি বা ব্লু গাম ইত্যাদি উদ্ভিদগুলো কিন্তু এখানে জন্মায়। দেখো নিচে যে রয়েছে, এটা কি পাতা? এটা কিন্তু হলো কারি পাতা। এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল পৃথিবীতে কিন্তু সব থেকে বেশি কি হয় বলতো? ফল উৎপন্ন হয় এইসব অঞ্চলে। বিশেষ করে দামি যে ফলগুলো, যেমন কমলা লেবু, নাশপাতি, তারপরে আপেল, এছাড়া জলপাই ইত্যাদি, আঙ্গুর, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে বা উদ্ভিদ হিসেবে পরিচিত। মনে থাকবে। তাহলে আমরা কিন্তু ওশেনিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত জানলাম, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব যে কি না, ওশেনিয়া মহাদেশের যে মারডার্লিং অববাহিকা ছিল, সেই মারডার্লিং অববাহিকা সম্পর্কে। মারডার্লিং অববাহিকা, দেখো অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিমে মালভূমি অঞ্চল রয়েছে। আমরা ভূপ্রকৃতি পড়েছিলাম অস্ট্রেলিয়ার, যেখানে কি পড়েছিলাম না, এই অস্ট্রেলিয়ার, এই যেটা সমগ্র অস্ট্রেলিয়া, এই পূর্বে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিমে রয়েছে কিন্তু মালভূমি অঞ্চল। এদের ঠিক মাঝখানে রয়েছে মধ্যভাগের
সমভূমি অঞ্চল, তাই তো? এই সমভূমি অঞ্চলের দক্ষিণ অংশে মারে আর তার প্রধান উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদীর যে সমভূমি গঠন করেছে তা কিন্তু মারে ডার্লিং অববাহিকা নামে পরিচিত। তাহলে মারে ডার্লিং অববাহিকা কি না, পশ্চিমের মালভূমি আর পূর্বের যে উচ্চভূমির মাঝের যে অংশ, যেটা অস্ট্রেলিয়ার কি না সমতল ভূমিভাগ, সেখানেই কিন্তু মারে ডার্লিং অববাহিকা অবস্থান করছে। শুধু মারে এবং ডার্লিং নদী নয়, আরো অনেক নদী রয়েছে এই অঞ্চলে, যেগুলি দ্বারা কিন্তু এই অববাহিকা গড়ে উঠেছে। এই অঞ্চল অস্ট্রেলিয়ার সবচেয়ে সমৃদ্ধ, জনবসতিপূর্ণ এবং উন্নত অঞ্চল। তাহলে এই যে মধ্যভাগের অংশটা যেখানে রয়েছে কি না মারে ডার্লিং অববাহিকা, সেই অঞ্চলটা কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে জনসংখ্যা সব থেকে বেশি। কেন বেশি? কারণ এখানে কৃষি ও পশুপালনের জন্য একটি বিখ্যাত অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। ফলে এই অঞ্চল কিন্তু অন্যান্য জায়গার তুলনায় সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে। বুঝতে পেরেছ? তাহলে বলো তো যে মারে নদীর প্রধান উপনদীর নাম কি? ভেরি গুড। মারে নদীর প্রধান উপনদীর নাম হলো কিন্তু ডার্লিং নদী। মারে একটা আলাদা নদী, ডার্লিং কিন্তু একটা আলাদা নদী। এই দুটি কিন্তু একসাথে এসে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে বলতো? না, ওয়েন্টওয়ার্থ একটা শহর রয়েছে, সেই ওয়েন্টওয়ার্থ শহরের কাছে কিন্তু এসে মারে আর ডার্লিং নদীটি মিলিত হয়েছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে মারে ডার্লিং অববাহিকার অবস্থান। এই অঞ্চলটি 24 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 39 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 138 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 159 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে বিস্তৃত। তাহলে আমরা কোন স্থানের যদি অবস্থান নির্ণয় করি, আমরা কি জানতে চাইবো? না সেখানকার অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। তাহলে এই হচ্ছে মারে ডার্লিং নদীর বা অববাহিকার অক্ষাংশ, 24 ডিগ্রি দক্ষিণ থেকে 39 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এবং পূর্ব দ্রাঘিমা কত না 138 ডিগ্রি থেকে পশ্চিমে 159 ডিগ্রি কিন্তু দ্রাঘিমার মধ্যে এই মারে ডার্লিং অববাহিকা কিন্তু অবস্থান করছে। এরপরে দেখো রয়েছে সীমানা। সীমানা অর্থাৎ মারে ডার্লিং এর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি কি রয়েছে সেগুলো সম্পর্কে জানা, তাই তো? ধরো তোমার বাড়ির সীমানা কি, তো তুমি কি বলবে না পূর্বে এই স্থান, পশ্চিমে এই স্থানের বাড়ি, বা উত্তরে খেলার মাঠ, এইরকম তো। ঠিক তেমনি মারে ডার্লিং অববাহিকার সীমানা দেখা রয়েছে, এই অববাহিকার উত্তর আর পূর্ব দিকে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তাহলে এই যে মারে ডার্লিং অববাহিকা, এই অংশটা হচ্ছে মারে ডার্লিং অববাহিকা, এর পূর্ব দিকে এবং এই উত্তর দিকে কি রয়েছে? গ্রেট ডিভাইডিং রেঞ্জ, যেটা কিন্তু একটা প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, তাই তো? এবারে পশ্চিম দিকে কি রয়েছে না পশ্চিম দিকে রয়েছে লফটি রেঞ্জ, বেরিয়ার রেঞ্জ আর গ্রে রেঞ্জ। এই তিনটি অংশ কিন্তু এখানে রয়েছে, লফটি রেঞ্জ, গ্রে রেঞ্জ আর বেরিয়ার রেঞ্জ পশ্চিমে রয়েছে। আর দক্ষিণ দিকে কিন্তু রয়েছে গ্রেট অস্ট্রেলিয়ান হোয়াইট। দেখো এই যে দক্ষিণ দিক, এই অংশটা কি রয়েছে না গ্রেট অস্ট্রেলিয়ান হোয়াইট। এই অববাহিকা অস্ট্রেলিয়ার প্রায় 20 ভাগ স্থান জুড়ে কিন্তু অবস্থান করছে। সমগ্র অস্ট্রেলিয়ার কিন্তু প্রায় 20% অংশ জুড়ে কি রয়েছে না মারে ডার্লিং অববাহিকা। মনে থাকবে তোমাদের? ভেরি গুড। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ভূপ্রকৃতি। মারে ডার্লিং অববাহিকার ভূপ্রকৃতি। এই অববাহিকার একটি নিম্ন সমতল ভূমি মারে ডার্লিং নদী। তাহলে মারে ডার্লিং নদী কিন্তু একটি নিম্ন সমতল ভূমি। আমরা পড়েছিলাম না যে আর্টিজিও কূপ, যে নিম্ন সমতল ভূমিতে কূপ খনন করলে জল কিন্তু পাম্পের সাহায্যে ছাড়া একা একা বেরিয়ে আসে। সেটা কোথায় ছিল না অস্ট্রেলিয়ার মধ্যভাগে, ঠিক এই স্থানে। এই মারে ডার্লিং নদী কিন্তু এই স্থানে অবস্থান করছে। দীর্ঘদিন ধরে পলি জমা করে এই সমভূমি গঠন করেছে। এই অঞ্চলের যে গড় উচ্চতা সেটা কিন্তু 100 থেকে 200 মিটারের মধ্যে। তাহলে 100 থেকে 200 মিটারের মধ্যে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সমভূমি বলবো তো? ভেরি গুড। আচ্ছা, মালভূমি কাকে বলবো? বাহ, যে 300 থেকে 600 মিটারের উচ্চতার মধ্যে অংশকে আমরা কি বলবো না মালভূমি। আর পর্বত 1000 মিটারের উচ্চতার বেশিকে বা 900 মিটারের বেশি উচ্চতা যুক্ত অংশকে আমরা কি বলবো? পর্বত। ঠিক আছে। দেখো এই যে মারে ডার্লিং অববাহিকা রয়েছে, এখানকার যে গড় উচ্চতা সেটা কত?
100 থেকে 200 সেমির মধ্যে। এই অববাহিকার মধ্যভাগ থেকে ক্রমশ পশ্চিমে ও পূর্ব দিকে কিন্তু উঁচু হয়ে গেছে। তাহলে এই যে অববাহিকাটা তোমরা দেখছো এখানে, মার্ডার্লিং অববাহিকা, এই অববাহিকাটা কি হয়েছে না পশ্চিম এবং যে পূর্ব দিকে উঁচু হয়ে গেছে। অর্থাৎ এদিকে উঁচু স্থান, এদিকেও কিন্তু উঁচু স্থান, মাঝখানে কিন্তু একটি সমতল ভাগ লক্ষ্য করা যাচ্ছে। মার্ডার্লিং নদীর অববাহিকার ঢাল পূর্ব থেকে পশ্চিম দিকে। অর্থাৎ এই যে মার্ডার্লিং অববাহিকা, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কিন্তু ঢাল, কারণ পূর্বে কি রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এখান থেকে অসংখ্য নদীর সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পর ভূমির ঢাল অনুসারে কিন্তু তারা এই পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তাহলে ঢালটা কোন দিকে গ্রেট তোমার মার্ডার্লিং অববাহিকার, ভেরি গুড, পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু মার্ডার্লিং অববাহিকার ঢাল লক্ষ্য করা যায়। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আজকে আমি কেবলমাত্র মার্ডার্লিং অববাহিকার অবস্থান, সীমানা এবং ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে মার্ডার্লিং অববাহিকার যে নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি ও পশুপালন, সেখানকার খনিজ সম্পদ, শিল্প এবং জনবসতি ও বিখ্যাত বিখ্যাত যে শহরগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তবে আজকে আমরা যেটুকু পড়লাম সেখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা একটু চটজলদি দেখে নেব। দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, পার্কল্যান্ড সাভানা কি? স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রশ্ন এসছে, তাহলে বলো পার্কল্যান্ড সাভানা কি? ক্রান্তীয় তৃণভূমি। অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় কিন্তু তৃণ উদ্ভিদ জন্মায়, যাকে আমরা কি বলবো পার্কল্যান্ড সাভানা। মনে থাকবে? আচ্ছা, দ্বিতীয় দেখো কি হয়েছে, ডাউনস কাকে বলে? বলো ডাউনস কি? এক ধরনের তৃণভূমি, তাই না? দেখো, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে কিন্তু বলা হয় ডাউনস। কেন না গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে ও ডার্লিং নদীর অববাহিকায় ছোট ছোট কিন্তু ঘাসের বিশাল জঙ্গল লক্ষ্য করা যায়। একে কিন্তু স্থানীয় ভাষায় কি বলা হয়? ডাউনস। তাহলে ডাউনস হলো নাতিশীতোষ্ণ তৃণভূমি, আর পার্কল্যান্ড সাভানা হলো ক্রান্তীয় তৃণভূমি। 3 নম্বর দেখো, মার্ডার্লিং অববাহিকার গড় উচ্চতা কত? বলো, এক্ষুনি পড়েছো। ভেরি গুড। মার্ডার্লিং অববাহিকার গড় উচ্চতা হলো কিন্তু 100 থেকে 200 মিটারের মধ্যে। মার্ডার্লিং অববাহিকার সীমানা কি, অর্থাৎ চারিদিকে কি রয়েছে সেটা বলতে হবে তোমাদের। দেখো, পশ্চিমে এবং পূর্বে এখানে কি রয়েছে না গ্রেট ডিভাইডিং রেঞ্জ রয়েছে, তাই তো? দক্ষিণ দিক নিচের দিক, তাহলে দক্ষিণ দিকে কি রয়েছে? গ্রেট অস্ট্রেলিয়ান হোয়াইট কিন্তু রয়েছে দক্ষিণ দিকে। আর পশ্চিম দিকে কিন্তু রয়েছে 3টি রেঞ্জ, কি কি না গ্রে রেঞ্জ, ব্যারিয়ার রেঞ্জ, আর হলো কি লফটি রেঞ্জ। এই 3টি রেঞ্জ কিন্তু পশ্চিম দিকে অবস্থান করছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার কত ভাগ স্থান জুড়ে অবস্থান করছে মার্ডার্লিং অববাহিকা? তাহলে সমগ্র অস্ট্রেলিয়া যদি 100% হয়, তার মধ্যে এই মার্ডার্লিং অববাহিকা কত পার্সেন্ট স্থান জুড়ে রয়েছে? ভেরি গুড, মাত্র 20% স্থান জুড়ে কিন্তু রয়েছে মার্ডার্লিং অববাহিকা। 6 দাগ, অস্ট্রেলিয়ার মরু উদ্ভিদ কি জন্মায়? কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়, কি কি না ক্যাকটাস জন্মায়, তাই তো? আর কি জন্মায়? ক্যাকটাস, এছাড়া মালাগার, লবণাম্বু, ঝোপঝাড় ইত্যাদি কিন্তু অস্ট্রেলিয়ার মরু উদ্ভিদ লক্ষ্য করা যায়। 7 নম্বর কি না মার্ডার্লিং নদীর অববাহিকার ঢাল কোন দিকে? বলো, খুব সহজ প্রশ্ন। উচ্চভূমি কোন দিকে রয়েছে? পূর্ব দিকে, তাহলে ঢাল কোন দিকে হবে? ভেরি গুড, মার্ডার্লিং নদীর ঢাল কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে। মনে থাকবে? ঠিক আছে, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বুঝেছো, এবং বাদবাকি যে মার্ডার্লিং অববাহিকার বিশেষ অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পার্ট 2 ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস, সকলে খুব ভালো থাকবে।